লিখন আনমনে হেসে উঠল, চোখে জল, ঠোঁটে হাসি। এ হাসি সুখের নয়, যন্ত্রণার। পূর্ণা অন্দরমহলে আসেনি। পদ্মজা ভীষণ রেগে আছে। আলোক ঘরের বারান্দায় সারাক্ষণ কি করে এই মেয়ে? আর এর আগেও যখন পারিজা তার পেটে ছিল, পূর্ণা এ বাড়িতে অনেক দিন ছিল, তখনও মাঝরাত অবধি আলোক ঘরের বারান্দায় বসে থাকতো। পদ্মজা শাল গায়ে জড়িয়ে বেরিয়ে আসে অন্দরমহল থেকে। সারাদিন পূর্ণার খোঁজ নেওয়া হয়নি, এখন ধরে ধরে নিয়ে যাবে। নির্জন থমথমে পরিবেশ, তখন লিখনের কণ্ঠ ভেসে আসে, পদ্মজা। পদ্মজা কণ্ঠটি শোনা মাত্র ভেতরে ভেতরে কেঁপে ওঠে, অপ্রতিভ হয়ে ওঠে। একটা মানুষ কেন তাকে এত বছরে মনে রাখবে? কেন অনুচিত আশা করে বসে থাকবে? পদ্মজার রাগ হয়, অস্বস্তি হয়, কষ্টও হয়। প্রার্থনা করে এই মানুষটার জীবনে কেউ আসুক, এসে তার জীবনটা কানায় কানায় পূর্ণ করে দিক, ভুলিয়ে দিক অতীত। পদ্মজা স্বাভাবিক কণ্ঠে বলল, এভাবে রাতের বেলা ডাকবেন না। পদ্মজা লিখনকে উপেক্ষা করে 2 পা এগিয়ে যায়। জীবন থেকে তো সব সরিয়ে গিয়েছ, আমি তোমাকে বিব্রত করতে চাই না, তাই সুযোগ থাকা সত্ত্বেও সামনে আসিনি। আজ যখন এসে পড়েছি, কয়েক হাত দূরে থেকে একটু কথা বললে কি খুব বড় দোষ হয়ে যাবে? লিখনের করুণ কণ্ঠ শুনে দাঁড়িয়ে পড়ে পদ্মজা। লিখন হাসলো, সুরগুলি যেন ফিরে এসে প্রাণে মৃদুঞ্জন শুরু করে দিয়েছে। পদ্মজা উপস্থিত এভাবে কাঁপন ধরাচ্ছে কেন? আজকে এই সময়টা সুন্দর, ভারী সুন্দর। কোনো সাড়া নেই। পদ্মজা পিছন ফিরে তাকালো। লিখন এক দৃষ্টিতে তাকিয়ে আছে, অন্ধকারে তার দিকে চেয়ে কি দেখছে? পদ্মজা আবার মুখ ঘুরিয়ে নিল, কাটা কাটা গলায় বলল, কিছু বলার যখন নেই, আসি আমি। ভুলে গেছো আমায়? মনে পড়ে না? লিখনের কণ্ঠে ব্যাকুলতা। পদ্মজার তীক্ষ্ণ বাক্যবান, না ভুলবার মতো কোনো সম্পর্ক কি আমাদের ছিল না? আর এভাবে নির্জনে কথা বলা ঠিক হচ্ছে না। আপনি বুঝদার মানুষ, জ্ঞানী মানুষ, এতটুকু নিশ্চয়ই বুঝবেন। লিখন স্লান হেসে বলল, আচ্ছা আজ আসো। একটা অনুরোধ ছিল। কি? পদ্মজা ফের আবার তাকালো, সরাসরি লিখনের চোখের দিকে। সঙ্গে সঙ্গে লিখনের বুক কেঁপে উঠে, সে অপলক চোখে তাকিয়ে থাকে। পদ্মজা বলল, নিজেকে এবার গুছিয়ে নিন। মরীচিকার পিছনে অনেক দৌড়েছেন, আর না, এবার নিজের জীবনটা নতুন করে সাজান। আপনার মনের জোর বাড়ান। মানুষ দ্বিতীয় প্রেমেও পড়ে, দ্বিতীয়বার কাউকে ভালোবাসে, মন প্রাণ উজাড় করে ভালোবাসে। আপনি চেষ্টা করুন, আপনিও পারবেন। কেউ না কেউ আপনার জন্য অবশ্যই আছে। পদ্মফুল। পদ্মজা একটু সময়ের জন্য হলেও থমকায়। লিখন বলল, এভাবেই ভালো আছি আমি, তুমিও এভাবেই সারা জীবন ভালো থাকো। পদ্মজা কি প্রতিক্রিয়া দিবে বুঝে উঠতে পারছে না। এই লিখন শাহ তো এক ধ্যানেই পড়ে আছে। সে আর কথা বাড়ালো না। সে বুঝেও বুঝতে চায় না, তাকে বুঝিয়ে লাভ নেই। সে 2 পা পিছিয়ে গিয়ে বলল, শুভরাত্রি। লিখন পদ্মজার যাওয়ার পানে তাকিয়ে থাকে, তার অশ্রুজল চাহনি, তবে বুকে প্রশান্তি। জীবনের খরতাপ দহনে মায়াময় পদ্মজার কণ্ঠ একটু দেওয়া সময় তার বুকে প্রশান্তির ঢেউ তুলেছে। এইটুকু সময়ের স্মৃতি নিয়েই কয়েকটা রাত আরামে ঘুমানো যাবে। সে বিড়বিড় করলো, আমি মানতে পারি না তুমি অন্য কারো, আমি তোমাকে ভালোবাসি। শেষের শব্দ 3টে ঘোর লাগা কণ্ঠ ভেঙে ভেঙে বলল। পূর্ণাকে ঘরে এনে পদ্মজা ধমকে বলল, এই ঠান্ডার মধ্যে সোয়েটার না পরে কিভাবে থাকিস? বাইরে বাতাসও হচ্ছে, আমার কোনো কথাবার্তাই শুনবি না নাকি? পূর্ণা অপরাধী স্বরে বলল, আর হবে না আপা, আগামীকাল সন্ধ্যায় আজানের সাথে সাথে ঘরে চলে আসব। জি না, বিকেল থেকেই ঘরে থাকবেন, এমনিতেই এই বাড়ির অবস্থা ভালো না। তুই 2 দিন পর বাড়িতে চলে যাবি। তুমি যাবে না? পদ্মজা আনমনে কিছু ভাবলো, এরপর বলল, যাব কয়েকদিন পর। আচ্ছা শোন, রাতে টয়লেটে যেতে ভয় পেলে আমাকে ডাকবি, চেপে রাখবি না। আচ্ছা। পূর্ণা খুব খুব করে কাশতে থাকলো। পদ্মজা বিচলিত হয়ে বলল, কাশিও হয়ে গেছে? কত ঠান্ডা বাঁধিয়েছিস? জ্বরও আছে নাকি দেখি? পদ্মজা পূর্ণার কপাল ছুঁয়ে তাপমাত্রা অনুমান করে বলল, আছেই তো। তুই কি নিজের যত্ন নেওয়া শিখবি না? সারাদিন নতুন শাড়ি পরে সাজগোজ করে ঘুরে বেড়ালেই নিজের যত্ন নেওয়া হয়ে যায়? স্বাস্থ্যের যত্ন নিতে হবে না? পূর্ণা বাধ্য মেয়ের মতো বলল, আচ্ছা নেব। তা তো সবসময় বলিস। তুই বস, আমি কুসুম গরম পানি নিয়ে আসছি, গড়গড়া কুলি করে এরপর ঘুমাবি। আপা তুই চুপ থাক, চুপচাপ লেপের ভিতর শুয়ে থাক, আমি আসছি। পদ্মজা রান্নাঘরে এসে দেখে বালতিতে পানি। বাড়ির সবাই যার যার ঘরে আছে, হয়তো ঘুমিয়েও গেছে। আমির তো সেই কখন ঘুমিয়েছে। পদ্মজা ছোট বালতি হাতে নিয়ে কলপারে আসে। চারদিক নির্জন থমথমে, কোনো সারা শব্দ নেই। পদ্মজা আশেপাশে চোখ ঘুরিয়ে নিল। ঝাপসা আলোয় পুরো বাড়িটাকে রহস্যময় মনে হচ্ছে, যদিও এই বাড়িতে সবসময় রহস্য বিদ্যমান। পদ্মজা বালতি রেখে কল চাপতে যাবে, তখনই কানে একটা ঝনঝন শব্দ আসে। স্টিলের কিছু কাছে কোথাও পড়েছে। পদ্মজা থমকে দাঁড়ালো, কান খাড়া করে বুঝতে পারলো শব্দটা রানীর ঘর থেকে আসছে। রানী আবার কোনো বিপদ হলো না তো? পদ্মজা ছুটে আসে রানীর ঘরের সামনে। কানে ক্রোধ মেশানো চাপা কণ্ঠ ভেসে আসে, তোমার লগে কয়বার হুঁচছি,
বইলা ভাইবো না তোমারে সব সময় হইতে দিতাম। মাটিতে যেভাবে এতদিন ছিলা আজও থাকবা। বিছানা তোলার জন্য গাইগুই করবা না। মাটিতে অনেক ঠান্ডা লাগে, আমারে এক কোণার জায়গা দাও। তুমি মাটিত থাকবা মানে মাটিত থাকবা। কামলা হইয়া মালিকের সেরির লগে হইবার সাহস আর করবা না। আমি বিছানাত ঘুমায়াম, তুমি আমার বউ লাগো। তুমি মাটিত ঘুমাইবা, আমি তোমারে জামাই মানি না। দেহ রানী। এরপরই একটা আত্মচিৎকার ভেসে আসে। রানী মদন তর্ক করছে। নিশ্চয়ই রানী মদনকে ধাক্কা দিয়েছে আর মদন ব্যথা পেয়েছে। পদ্মজা একবার ভাবলো দরজায় কড়া নাড়বে, এরপর ভাবলো স্বামী স্ত্রীর অনেক কথা শুনে ফেলেছে, আর না শোনাই ভালো। যেহেতু তারা কারো সামনে ঝগড়া করে না, রাতে নিজ ঘরে সবারই অগোচরে ঝগড়া করে, তাহলে ব্যাপারটা ব্যক্তিগত। পদ্মজা সরে আসে, তবে মনে খুব খারাপ হয়ে যায়। এই দাম্পত্য জীবন সংসারে কি ভালোবাসা সুখ আসবে না? মদন তো দেখতে খারাপ না, শুধু এতিম আর এই বাড়ির একজন বাধ্যবিত্ত। এছাড়া ভীষণ সহজ সরল, সবার সাথে হেসে খেলে কথা বলে, ঠোঁটে হাসি সবসময় থাকে। লিখন মৃদুল একই ঘরে একই বিছানায় শুয়েছে। লিখনের জন্য আলাদা ঘর ছিল, কিন্তু সে মৃদুলের সাথেই শুয়েছে। ছেলেটাকে খুব ভালো লেগেছে তার, সোজাসুজি কথা বলে, মনে কিছু চেপে রাখতে পারে না। এতক্ষণ বকবক করেছে, সবে মাত্র অনাপাশে ফিরে চোখ বুঝেছে, বোধহয় ঘুম পেয়েছে। লিখনের মনটা আনচান করছে, ইচ্ছে হচ্ছে পদ্মজাকে দেখতে, একসাথে বসে গল্প করতে, কিন্তু এ তো সম্ভব নয়। এই বাড়িতে আর আসা যাবে না। পদ্মজার সামনে এলেই মন বেপরোয়া হয়ে যায়, কত শত ইচ্ছে জেগে ওঠে। লিখনের ব্যক্তিত্ব ভীষণ শক্ত, শুধু এই কথাটা, এই একটা জায়গাতেই সে দুর্বল। এভাবে চলতে পারে না, নিজের জায়গা নিজেকে শক্ত থাকতে হবে। লিখন জোরে নিঃশ্বাস ছাড়লো, মৃদুল ফিরে তাকালো, বলল ভাইয়া ঘুম পাইতেছে না? তুমি ঘুমাও। মৃদুল মেরুদণ্ড সোজা করে শুয়ে বলল, আপনি আপনি না, তুমি। একটু আগেই না আমাদের কথা হলো, তুমি আমাকে তুমি বলবে? মৃদুল হাসলো, বলল, তুমি যে মেয়েটার জন্য অপেক্ষা করছো সে মেয়েটা পদ্মজা ভাবি, তাই না? লিখন অপ্রস্তুত হয়ে উঠল। পদ্মজা যে বাড়ির বউ, সেই বাড়ির আত্মীয়র সাথে এসব নিয়ে কথা বলাটা নিশ্চয়ই অনুচিত। এতে পদ্মজার অসম্মান হবে। সে তো চায় না পদ্মজা কষ্ট পাক, তাকে নিয়ে কেউ দুই লাইন বেশি ভাবুক, পদ্মজা সবসময় ভালো থাকুক। লিখন জোরপূর্বক হাসলো, তারপর বলল, কি বলছো? তেমন কিছু না, ঘুমাও এখন, আমারও অনেক ঘুম পাচ্ছে। লিখন অন্যদিকে ঘুরে ঘুমিয়ে পড়ে, মৃদুল হতাশ হয়ে চোখ বুঝে। পদ্মজা অন্ধকারে ধীরে ধীরে হাঁটছে, হাতে কাচের গ্লাস, তাতে কুসুম গরম পানি। সিঁড়িতে পা রাখতেই কারো পায়ের আওয়াজ কানে আসে। পদ্মজা ঘাড় ঘুরিয়ে দেখে আলমগীর চোরের মতো চারপাশ দেখে দেখে সদর দরজার দিকে যাচ্ছে। পদ্মজা দ্রুত সিঁড়ি থেকে নেমে চেয়ারের পিছনে লুকিয়ে পড়ে, গ্লাস রেখে দেয় একপাশে। তার স্নায়ু উত্তেজিত হয়ে পড়ে, চোখ দুটি তীক্ষ্ণ হয়ে আলমগীরকে পরখ করছে। আলমগীরের পরনে পাঞ্জাবি। বাড়িতে ভদ্রলোকের উপস্থিতি টের পাওয়া যায় না, শান্তশিষ্ট, চুপচাপ। মাঝে মধ্যে ঢাকা যায়, দেখা হয়, তবে কথা হয় না। কিছু প্রশ্ন করলে উত্তর দেয়, নিজে ইচ্ছায় কথা বলে না। আলমগীর সদর দরজা পেরিয়ে যায়, পদ্মজা সাবধানে আলমগীরের পিছু নেয়। পায়ের জুতাগুলো হাঁটার তালে তালে মৃদু শব্দ তুলছে, তাই পদ্মজা জুতা জুড়ো খুলে রেখে দরজার পাশে রেখে দিল। আলমগীর অন্দরমহলের ডান দিকে এগোচ্ছে, ঝিঝি পোকারা ডাক চারদিকে। দূরে কোথাও শেয়াল ডাকছে, গা ছমছম পরিবেশ। এদিক ওদিক কোনো মৃদু শব্দ হতে পদ্মজা উৎকর্ণ হয়ে উঠেছে, কেমন গা কাটা দিচ্ছে। এত রাতে দীর্ঘদেহী এই লোক যাচ্ছে কোথায়? হাঁটতে হাঁটতে তারা বাড়ির পিছনে চলে আসে। আলমগীর অন্দরমহলের পিছনে গিয়ে দাঁড়ালো, মনে হচ্ছে এটাই তার গন্তব্য। পদ্মজা কলা গাছের পিছনে লুকিয়ে পড়ে, বাতাসে গা কাঁপুনি দিচ্ছে। আলমগীর টর্চ চালিয়ে চারপাশ দেখে নিল, তারপর মুখ দিয়ে একটা অদ্ভুত আওয়াজ করলো, মনে হচ্ছে কাউকে ইঙ্গিত দিচ্ছে। পদ্মজার রগে রগে দামদামা শুরু হয়, কি হতে চলেছে আজ, সে কি দেখবে? হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান।